ক্ষমতা এমন একটা জিনিস মানুষকে অন্ধ করে দেয়। মানুষের বোধ, বুদ্ধি, বিবেক সবকিছুকে ধ্বংস করে দেয়। মানুষের আদর্শিক যে জায়গাটুকু থাকে সেটাকেও ধ্বংস করে ফেলে এই ক্ষমতার লোভ। মেজর আক্তার বিএনপির সাবেক সাংসদ, তিনি একজন মুক্তিযোদ্ধা, সাবেক সেনা কর্মকর্তা। মেজর আক্তার জীবনের শেষ সময়ে এসে জামাতে যোগ দিয়েছেন। গত কয়েকদিন পূর্বে আমি এইটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। মেজর আক্তারের মতো মুক্তিযোদ্ধার মুখে যখন আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে দাঁড়িয়ে স্লোগান শুনি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তখন আর কিছু বলার থাকে না। মেজর আক্তার 5 আগস্ট পরবর্তী সর্বোচ্চ ভূমিকা রেখেছেন অনলাইনে। তিনি স্বাধীনতা বিরোধী শক্তির বিপক্ষে কথা বলেছেন, তিনি এই নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। কিন্তু মেজর আখতারকে না বিএনপির পক্ষ থেকে কোনো সমর্থন দেওয়া হয়েছে, না আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সমর্থন দেওয়া হয়েছে। মেজর আখতার বিএনপি পন্থী, স্বাভাবিকভাবেই বিএনপির উচিত ছিল মুক্তিযুদ্ধপন্থী এই মেজর আখতারকে সমর্থন করা, তাকে সহযোগিতা করা। কিন্তু আদর্শিক জায়গায় মেজর আখতারের সীমাবদ্ধতা ছিল কিনা এখন আমার সন্দেহ হচ্ছে। তবে কি বিএনপি বুঝে গিয়েছিল মেজর আখতারের আদর্শিক ঝামেলা আছে, সে কারণে কি বিএনপি মেজর আখতারকে সমর্থন দেয়নি? আওয়ামী লীগ তো আখতারকে সমর্থন দেবে না, এটা খুব স্বাভাবিক, কারণ আদর্শিক জায়গায় ত্রুটি আছে। আজকে মেজর আখতারের একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওতে তিনি জামাতের কোনো একটা সমাবেশে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা দেখার পর বিশ্বাস করেন, আমি না, শুধুমাত্র বাংলাদেশের যত মুক্তিযোদ্ধা আছেন, যারা স্বাধীনতা প্রেমী আছেন, সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আপনারা প্রত্যেকেই মর্মাহত হয়েছেন। যেই স্লোগান উগ্রবাদীদের স্লোগান, যেই স্লোগান চরমপন্থীদের স্লোগান, যেই স্লোগান স্বাধীনতা বিরোধী শক্তির স্লোগান, যেই স্লোগান দিয়ে সেই স্বাধীনতা বিরোধী চক্র 1971-এর মহান মুক্তিযুদ্ধে আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছিল, যেই স্লোগান দিয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধাদেরকে রক্তাক্ত করেছিল, হত্যা করেছিল, সেই স্লোগান সেই 71-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারের কণ্ঠে শুনে আমি ব্যক্তিগতভাবে ব্যাপক মর্মাহত হয়েছি। আসলে এই কষ্ট প্রকাশ করার মতো সামর্থ্য হয়তো আমার মধ্যে নাই। আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই, আমরা স্বাধীনতার সেই স্বাদ পেয়েছি মুক্তিযুদ্ধ না দেখে। আমাদের শৃঙ্খল মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার 55 বছর পর এসে যখন স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের আস্ফালন আমরা দেখি, তখন আমরা নিতে পারি না। আমাদের প্রজন্মের মধ্যে একটা আদর্শিক দায়বদ্ধতার জায়গা অবশ্যই আছে। ব্যক্তিগতভাবে আমি নিজেও আমার আদর্শের কাছে দায়বদ্ধ। আমি কখনো স্বাধীনতা বিরোধী শক্তির সাথে কোনোদিনও জীবদ্দশায় আপোস করব না, এটা আমাকে দিয়ে হবে না। মেজর আখতার জীবনের শেষ সময়ে এসে জামাতে যোগ দিয়ে নিজেকে কোথায় নামিয়ে ফেললেন। বাংলাদেশের মানুষ আপনাকে অনেক পছন্দ করতো, অনেক ভালোবাসতো, বিশেষ করে স্বাধীনতার পক্ষের শক্তি। আপনি তাদের ভালোবাসার মূল্যটাই দিলেন না, আপনি জামাতে যোগ দিলেন। ছি, এই ব্যর্থতা পুরোপুরি বিএনপিকে আমি দেব, কারণ বিএনপির উচিত ছিল মেজর আখতারকে সহায়তা করা, পাশে থাকা, সমর্থন দেয়া। অবশ্য বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তি, সেটা তো আসলে তারা বারবার বুঝিয়ে দিয়েছে, তারা বারবার বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা উত্থাপন করেছে তারা স্বাধীনতার পক্ষের সর্বোচ্চ শক্তিটুকু না। তারা স্বাধীনতার পক্ষে কিছুটা তাদের সমর্থন আছে, কিন্তু আপাদমস্তক পাকিস্তানপন্থী স্বাধীনতা বিরোধী একটা শক্তি। যার কারণে বিএনপিতে যারা শীর্ষ পর্যায়ের নেতাকর্মী আছে তাদের মধ্যে অসংখ্য জামাতি প্রোডাক্ট আছে। মেজর আখতারের ব্যাপারটা দেখার পর আমি খুব কষ্ট পেয়েছি। আজকে প্রথম আলোর সাংবাদিক সম্পাদক মতিউর রহমান এবং ডেইলি স্টারের মাহফুজ আনাম দুইজন দুইটা স্টেটমেন্ট দিয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের কোনো গণমাধ্যমে এভাবে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়নি, আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা কি এমন অপরাধ করেছি? তারেক রহমানের নেতৃত্বে যে আগামীর বাংলাদেশ আমরা দেখছি, সেই বাংলাদেশে যেন ক্রিটিক্যাল জার্নালিজমের সুযোগ থাকে, অনেক কথাই বলেছেন। অর্থাৎ জামাতের সাথে কি তাহলে পোলটি নিয়ে নিল প্রথম আলো এবং ডেইলি স্টার? তারেক রহমান তো এখনো বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। তারেক রহমানকে নিয়েও বলতেছি, কিন্তু তারেক রহমানকে আগাম প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়ে দিল মাহফুজ আনাম এবং প্রথম আলোর মতিউর রহমান। এটা দেখার পর আবার পিনাকি ভট্টাচার্য অনেক চটে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এটা নিয়ে আবার একটা স্ট্যাটাসও মেরে দিয়েছে পিনাকি। তো যাই হোক, প্রথম আলো এবং ডেইলি স্টার তাদের দুই সম্পাদক বলেছে বাংলাদেশে এভাবে কখনো সংবাদপত্রের উপর আক্রমণ হয়নি। মাহফুজ আনাম এবং মতিউর রহমান, আপনারা কি দেখেন নাই 5 আগস্টের পর সময় টিভিতে কিভাবে হামলা হয়েছিল? আপনারা কি দেখেন নাই গান বাংলায় কিভাবে হামলা হয়েছিল? আপনারা কি দেখেন নাই বাংলা ভিশনে কিভাবে মব হয়েছিল? 71 টিভিতে কিভাবে হামলা হয়েছিল? মানে এখন আপনার উপর যখন চলে এসেছে, যখন ডেইলি স্টার প্রথম আলো আক্রান্ত হয়েছে, এখন আপনারা বলতেছেন বাংলাদেশের ইতিহাসে কখনো এভাবে পত্রিকার অফিসে মব হয়নি,
কোনো পত্রিকা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়নি। হ্যাঁ, গত 15 বছর বাক স্বাধীনতা ছিল না, আপনারা বলেন। গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, আপনারা বলেন। কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টার কিন্তু প্রচন্ড রকমের সরকার বিরোধী সংবাদ প্রকাশ করে গেছে। তাদেরকে কিন্তু কেউ মপ করতে যায়নি, তাদের পত্রিকা অফিস কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ জ্বালিয়ে দিতে যায়নি। কেমন লাগতেছে মাহফুজ আনাম, মতিউর রহমান? এখন মব সন্ত্রাসীদের পক্ষ নিয়ে কথা বলতেছেন। তারেক রহমানকে আপনারা প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দিলেন, আগাম প্রধানমন্ত্রী। অথচ 2001 থেকে 2005 তারেক রহমানের বিরুদ্ধে যে সংবাদগুলো প্রকাশ করেছিল প্রথম আলো এবং ডেইলি স্টার, তারেক রহমান কি এগুলার কাটপিস রেখে দেয় নাই? কি মনে হয়, যখন দেখছেন মৌলবাদীরা আপনাদেরকে আক্রমণ করছে, তখন তারেক রহমানের কাঁধের উপর ভর করে বাকি বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন? লাভ নাই। তারেক রহমান যে জিনিস, সে বাংলাদেশে আসলে মতিয়ালু এবং মাহফুজ কাঁচাগোল্লা দুইটাকে খেয়ে ফেলবে, এটা নিশ্চিত থাকেন। 25 ডিসেম্বর বিএনপির তারেক রহমান বাংলাদেশে আসার একটা সম্ভাবনা আছে এবং তিনি ঘোষণা দিয়ে রেখেছেন। এখানে কিছু বিষয় আছে। তিনি তো বাংলাদেশে আসছেন নির্বাচনে অংশ নেওয়ার জন্য। তিনি কিন্তু ব্রিটিশ সিটিজেন, ব্রিটিশ নাগরিক। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, যেহেতু এখনো সংবিধান বলবৎ আছে, সেক্ষেত্রে সংবিধানে স্পষ্ট আছে দ্বৈত নাগরিক বাংলাদেশের কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। স্থানীয় সরকার নির্বাচন বলেন কিংবা সংসদ সদস্য নির্বাচন বলেন। তাহলে তারেক রহমান বাংলাদেশে এসেই কি করবেন? নির্বাচন করতে পারবেন? তারেক রহমান তার ব্রিটিশ পাসপোর্ট উইথড্র করেন নাই। তিনি একটা ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে যাবেন এবং বাংলাদেশে 7 থেকে 10 দিন থাকবেন। এরপর আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায়, ডিজিএফআই, এনএসআই, সেনাবাহিনী এবং আরও যারা রাজনৈতিক সংগঠন বাংলাদেশে আছে, বিশেষ করে পরাশক্তি যে দেশগুলো আছে, প্রতিবেশী যে দেশগুলো আছে, সবার সাথে একটা সম্পর্ক স্থাপনের একটা চেষ্টা চলতেছে অলরেডি। এবং তিনি বাংলাদেশে আসার পর সার্বিক প্রেক্ষাপট, অর্থাৎ বাংলাদেশে নির্বাচন পরিস্থিতি আছে কিনা, বাংলাদেশে নির্বাচন হলে বিএনপির সক্ষমতার জায়গায় কতটুকু, বিএনপি কতটুকু রিকভার করতে পেরেছে, বিএনপি আদৌ ক্ষমতায় আসতে পারবে কিনা, জনসমর্থন কতটুকু, সবকিছু বিচার বিবেচনা করবেন, দেখবেন। এবং তিনি দেখে যদি আশ্বস্ত হন যে বাংলাদেশে নির্বাচন হলে বিএনপি নির্দ্বিধায় ক্ষমতায় আসবে এবং তার জীবনের কোনো শঙ্কা থাকবে না, তার পরিবারের কোনো শঙ্কা থাকবে না, সেক্ষেত্রে তিনি বাংলাদেশ থেকে আবার ফিরে যাবেন লন্ডনে। সেখানে গিয়ে তিনি ব্রিটিশ পাসপোর্ট উইথড্র করবেন, জমা দেবেন। এরপর বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তিনি বাংলাদেশে আসবেন। সেক্ষেত্রে অবশ্যই তাকে দ্বৈত নাগরিকত্ব অর্থাৎ ব্রিটিশ সিটিজেনশিপ প্রত্যাহার করতে হবে এবং তিনি সেটা করবেন। অন্যথায় তারেক রহমান যদি বুঝে যান বাংলাদেশে আসার পর 25 ডিসেম্বর তিনি থাকবেন বেশ কয়েকদিন, যদি বুঝে যান যে তার এদেশে রাজনীতি করার মতো পরিস্থিতি নাই, বাংলাদেশে নির্বাচন হবে না, বাংলাদেশে নির্বাচন হলেও বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা ক্ষীণ, সেক্ষেত্রে তিনি আর কখনোই বাংলাদেশে ফিরবেন না, তিনি চলে যাবেন। তিনি কিন্তু ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আসবেন না, বাঙালি পাসপোর্ট নিয়ে আসবেন না, তিনি একটা ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে আসবেন। তিনি একটা ঝুলন্ত অবস্থার মধ্যে আছেন। তিনি না পারছেন ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করতে, তিনি না পারছেন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসে বাংলাদেশে স্বাভাবিক রাজনীতি করতে। কারণ তার তো একটা ভয় অবশ্যই আছে, 21 আগস্ট গ্রেনেড হামলা, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। মুফতি আব্দুল হান্নান, শায়েখ আব্দুর রহমান বাংলা ভাই, এদেরকে সৃষ্টি করেছিল কে? তারেক রহমান। 10টা আগস্ট মামলা কে করেছিল? তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর। এই ভয়গুলোর কারণ, পাশাপাশি সেনাবাহিনীর সাথে তার একটা মুচলেকার বিষয় আছে, তিনি বাংলাদেশের রাজনীতি আর কখনো করবেন না, সেই মর্মে মুচলেকা দিয়ে তিনি লন্ডনে চলে গিয়েছিলেন চিকিৎসার কথা বলে, সেখান থেকে আর ফিরেন নাই। 2014 সালে তিনি ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং তার স্ত্রীর একটা ভিডিও ভাইরাল হয়েছে, জুবাইদুর রহমান ব্রিটিশ পাসপোর্ট ইমিগ্রেশনে শো করতেছেন, বাংলাদেশের ইমিগ্রেশনে। সো বুঝতে পারছেন, জুবাইদুর রহমান যদি ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে থাকে, তার মেয়ে জাইমা রহমানও নিয়েছে, স্বামী তারেক রহমানও নিয়েছে, সেক্ষেত্রে বলাই চলে তারেক রহমান যদি বাংলাদেশে আসেনও, তিনি 100% নিশ্চয়তা না পেলে তিনি বাংলাদেশে নির্বাচন করবেন না এবং তিনি বাংলাদেশে স্টেও করবেন না, এইটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন। বানানো গল্প বলতেছি না, এটা তথ্য নিয়ে বলতেছি। সো ভালো থাকবেন, দেখা যাক বাংলাদেশ আসলে কোন দিকে যায়। ধন্যবাদ।